শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, শীতের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে আগামীকাল ঢাকায় আর্কাইভ থেকে তারকার সঙ্গে এনটিভি হাইলাইটস এবং অধ্যাপক ডক্টর আজফার হোসেনের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় প্রথমেই জানিয়ে দিচ্ছি নাট্য প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামীকাল সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত নাটক আমিনা সুন্দরী। নাটকটির রচনায় এস.এম. সোলায়মান, নির্দেশনায় রোকেয়া রফিক বেবি। শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী কালিদাস কর্মকারের চিত্রকলা প্রদর্শনী পাললিক প্রাণ মাটি প্রতীক। প্রদর্শনীতে শিল্পীর ৫২টি চিত্রকর্ম ও বাস্তব সময়ের নিরিখে ২টি স্থাপনা শিল্প স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। অতীতে যেসব তারকা শুভ সন্ধ্যায় অতিথি হয়ে এসেছেন তাদের আলাপচারিতার অংশবিশেষ নিয়ে আর্কাইভ থেকে তারকার সঙ্গে। আজকের তারকা সঙ্গীত শিল্পী মেহরিন। আপনাকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যায়। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর। সবসময় আমরা আপনার গান শুনে খুবই ভালো লাগছে, আজকে আমাদের সাথে আপনি আড্ডা দিতে এসেছেন। ধন্যবাদ। তো মেহরিন, আপনার গানের শুরুটা কিভাবে হলো? গান প্রথমে কার কাছে শিখেছিলেন? গানের শুরু আসলে আমি সবসময় বলি যে আমার জন্মের আগ থেকে গানের শুরু, কারণ আমার বড় বোন গান গাইতেন এবং আমার বাসায় গানের একটা পরিবেশ ছিল, সেই ছোটকাল থেকেই দেখে এসেছি। তো শুরুটা আসলে আমার মনে হয় যে আমার মা এবং বোনের কাছ থেকে। আর বাবা ছিলেন খুবই গানের শৌখিন, চাইতেন যে মেয়ে গান শিখবে, গান করবে। তো আমার শুরুটা আসলে আমার বোন থেকে শুনে শুনে, তারপরে আর কি হারমোনিয়ামের দখল নিয়ে, তারপর আমার মা বাবা বাধ্য হলেন যে না, আমি এটাকে একটু গান শেখানো দরকার। দেখছিলেন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। এবারে এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে আমরান হোসেনের প্রযোজনায় অনুষ্ঠান বেস টাইম। রাত ৮টা ২০ মিনিটে থাকছে লাকি ইনাম ও হৃদি হকের রচনায় এবং হৃদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। এটা কি মাকে কেউ জানিয়েছে, মানে আপনারা কি কেউ জানিয়েছিলেন? কেউ কি বলেছে? হ্যাঁ, আপনারা দেখেই তো আমি ওনারা জানাইছি। রাত ৯টায় প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান মান্না উৎসব ২০১৬ ড্রিমস অফ মান্না। রাত ১১টা ৩০ মিনিটে থাকছে ইফতেখার আহমেদ ফাহমির পরিচালনায় একক নাটক বালা। তুমি তো অনেক ভাগ্যবান, তোমাকে বকা দেবার কেউ একজন আছে। আমার না বকা দেবার কেউ নাই। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান মালার হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বাংলা ও ইংরেজি ভাষা ও সাহিত্যের লেখক অধ্যাপক ডক্টর আজফার হোসেন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? আছি ভালো, আপনি? ভালো আছি। অনেক দিন তো দেশের বাইরে ছিলেন, দেশের বাইরের ছাত্রদেরকে পড়ালেন ইংরেজি সাহিত্যে, আমেরিকায় দীর্ঘদিন সেখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিয়েছেন আপনি। এখন ফিরে এসেছেন যদিও স্বল্প সময়ের জন্য বাংলাদেশে, বাংলাদেশের মানুষদের কাছে কি মনে হচ্ছে? অনুভূতিটা কেমন? অনুভূতির কথা অবশ্যই প্রত্যাবর্তনের একটা আলাদা ধরনের অভিজ্ঞতা। এবং যদিও দেশের বাইরে ছিলাম, আমি অবশ্যই বলবো যে দেশের সঙ্গে যে যোগাযোগ যে একদম বিচ্ছিন্ন হয়েছে তা কিন্তু মোটেই না। দেশের লোকের সঙ্গে সবসময় যোগাযোগ ছিল, বন্ধুদের সঙ্গে, আমার কমরেডদের সঙ্গে, আমার সহকর্মীদের সঙ্গে যোগাযোগটা ছিল। সে কারণে ঠিক ফিরে আসার পর যে একটা খুব দুর্দান্ত একটা নতুন কিছু পেয়েছির অনুভূতি, সেটা হচ্ছে না। কিন্তু ভালো লাগছে তো বটেই, কারণ সাক্ষাৎ উপস্থিতির তো কোনো বিকল্প নেই।
বিদেশে যাওয়ার আগেও তো আপনি বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। তারপর যখন ওখানে গেলেন, কোথায় পরিবর্তনটা অনুভব করেছেন পড়ানোর ক্ষেত্রে এবং ছাত্রদের নেয়া এবং দেওয়ার ক্ষেত্রে? পরিবর্তন তো বটেই, কারণ এটা হচ্ছে পরিবর্তনের সঙ্গে স্থানের বা স্পেসের এবং সময়ের তো একটা যোগাযোগ থাকে, আলাদা সংস্কৃতিতে, আলাদা জায়গায়। পরিবর্তনটা মূলত সাংস্কৃতিক বলতে হবে, কিন্তু আবার তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করিনি। যে আমি যেভাবে পড়াই, এবং পড়ানোটা কিন্তু আমার শুধু পেশা না, পড়াতে আমি খুব আনন্দ বোধ করি। অনেকে ভালোবাসার জায়গায় পড়াটা আমার দৃশ্যমান ভালোবাসাও বটে। সুতরাং পড়াতে গিয়ে আগের মতো করেই পড়িয়েছি। পরিবর্তন তো ক্ষেত্র বিশেষে হয়েছে কিছুটা, এবং সেই পরিবর্তনটা মূলত আমি বলবো কারিকুলামগত। অন্য বিষয়, আরও অন্যান্য বিষয় আমি পড়ানো শুরু করেছি। যেমন আমি যখন এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিলাম এবং তারপরে ছিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, সেখানে কিন্তু আমি যেভাবে পড়াতাম সেভাবেই পড়ানোর পেডাগজি যেটা, সেটা তো মোটামুটি ঠিকই আছে, কিন্তু বিষয়ের পরিবর্তন লক্ষ্য করেছি। আমি বিশ্ব সাহিত্য পড়িয়েছি, আমি এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার সাহিত্য পড়িয়েছি, আমি সাহিত্য তত্ত্ব পড়িয়েছি, আমি ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ পড়িয়েছি, এবং আমি এমনকি পলিটিক্যাল ইকোনমিও পড়িয়েছি। সুতরাং আমার পড়ানোর যে রেঞ্জ এটা বিস্তৃত হয়েছে। আমি প্রায় 40টার বেশি আন্ডার গ্র্যাজুয়েট কোর্স পড়িয়েছি এবং 10টার বেশি গ্র্যাজুয়েট সেমিনার বলে সেটা পড়িয়েছি। তার একটা আবার অবশ্য শেক্সপিয়ারের ওপরও পড়িয়েছি একটা সেমিনার, এবং ওয়ার্ল্ড লিটারেচারের উপর তো একটা সেমিনার দিয়েছি। আর একটা সেমিনার পড়িয়েছি, সেটা হচ্ছে ডিসকোর্সেস অফ নেশন অ্যান্ড এম্পায়ার, এবং পড়িয়েছি আমি বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে শুরু করেছি প্রথমে ইংরেজি বিভাগে, এবং তারপর কম্প্যারেটিভ আমেরিকান কালচার্স বলে আর একটা বিভাগ ছিল, সেখানেও আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেখানেও পড়িয়েছি। তারপরে আমি ওহাইওতে গিয়ে বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটিতে পড়িয়েছি, সেখানে জয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল আমেরিকান কালচার স্টাডিজ এবং এথনিক স্টাডিজে। এবং তারপরে ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে গিয়ে সরাসরি ইংরেজি বিভাগে পড়িয়েছি। সেখান থেকে ফিরে এখন আমি আছি গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটি মিশিগানে, এবং সেখানে পড়াচ্ছি লিবারাল স্টাডিজ অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ, ইংরেজি সাহিত্য সহ। আপনি যখন বাংলাদেশে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, নর্থ সাউথে পড়িয়েছেন, এবং নিশ্চয়ই ভেতরে একটা তাগিদ ছিল যে আবার ফিরে যাব, বাংলাদেশের ছাত্রদেরকে পড়াবো, এবং সেই তাগিদে ফিরে এলেন। বাংলাদেশের ছাত্র শুধু পড়াবো সেটা তো, পড়ানো তো আমার একমাত্র এলাকা না, আমি লিখি আর কি। লেখা তো আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। হ্যাঁ, লেখা আমার প্যাশন, এবং 3টি এলাকায় আমি কাজ করি। সেটি হচ্ছে পড়ানো তো বটেই, লেখা, আর একটা হচ্ছে অ্যাক্টিভিজম। আমি অ্যাক্টিভিস্ট। এখানে ছিলাম যখন, তখন তো আমার অ্যাক্টিভিজমের শুরু অনেক ছেলেবেলা থেকেই, খুব অল্প বয়স থেকেই বলতে হবে। সেই স্বাধীনতা যুদ্ধের সময় আমি খুব ছোট ছিলাম, কিন্তু আমার মতো করে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, এই কথাটা বলবো। আমার মতো করে একজন শিশু যে দেশের স্বাধীনতার কথা চিন্তা করেছে, আমি করেছি সেটা। তারপরে তো 12-13 বছর বয়স থেকেই বামপন্থী রাজনীতির প্রতি আমার একটা আগ্রহ জন্মে। 13 বছর বয়সে আমি কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়ি, পুরোপুরি বুঝে উঠতে পারিনি, তারপর চেষ্টা করেছি বোঝার জন্য, পড়েছি, শুরু করেছি। আমি আত্রাই থেকে আসা, সুতরাং সেক্ষেত্রে তো আমার ওই কাজটাও আছে। সুতরাং আমার দেশে ফেরার ব্যাপারটা শুধু পড়ানোর সাথে সম্পর্কিত না, অন্যান্য অনেক কর্মকাণ্ডের সঙ্গেও। তারপর তো আমি এখানে থাকতে লিখতাম প্রচুর। বাংলাদেশ লেখক শিবিরেরও আমি জেনারেল সেক্রেটারি ছিলাম 1991 থেকে 1994 সাল পর্যন্ত। আর শুধু তাই না, যখন লিখতাম তখন একটা পত্রিকাও সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলাম, যার নাম ছিল সাপ্তাহিক সময়, যার সম্পাদক মণ্ডলীর সদস্য ছিল আমার সরাসরি অত্যন্ত প্রিয়, সবচাইতে প্রিয় শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী। তার সঙ্গে একসঙ্গে কাজ করেছি। অন্যদিকে লেখক শিবিরের সুবাদে আমার অত্যন্ত প্রিয় মানুষ, শ্রদ্ধেয় কমরেড, আমার শিক্ষক বদরুদ্দিন ওমরের সঙ্গে। তো এই কাজগুলো বাংলাদেশে থাকতে করেছি, এবং এই কাজগুলো কিন্তু একটা অর্থে অব্যাহত আছে, যদিও আমি অবশ্যই বিদেশে, আপনি বললেন যে আপনি অধ্যাপনা করেছেন বিদেশে, আপনি এর পাশাপাশি আপনি বিদেশে আর কি করেছেন? লিখেছি, যেমন আমি বিদেশে একটা পত্রিকা সম্পাদনা করতাম, সেটার নাম ছিল ডিসকন্টেন্ট, সেটা বেশ কয়েক বছর সম্পাদনা করেছি। এছাড়া বিদেশে আমি আরও কাজ করেছি, ধরেন বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ে আমি বক্তৃতা করেছি, এবং স্কলারলি পেপার দিয়েছি। তাছাড়াও আর রাজনৈতিক কাজের সঙ্গেও আমি একটা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, লিগ ফর রেভলিউশনারিজ ফর এ নিউ আমেরিকা নামে। তার সঙ্গে আমি কালো শ্রমিকদের সঙ্গে কাজ করেছি,
সেটি করেছে। এবং এখন আমি একটা সংগঠনের সাথে যুক্ত আছি যার নাম গ্লোবাল সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ। সেখানে আমি সহসভাপতি এবং একই সঙ্গে সেখানে আমি ইংরেজি, বিশ্ব সাহিত্য এবং ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজের অধ্যাপক। এই সংগঠনটার মূল কাজটা কি? এই সংগঠনটা হচ্ছে একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ গ্র্যাজুয়েট স্টুডেন্টসদের বিকল্প শিক্ষা দেয়, র্যাডিক্যাল শিক্ষা দেয় এবং রাজনৈতিক সংগঠনও। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীব্যাপী একটা বাম চিন্তক, বাম চিন্তাবিদ এবং বাম বুদ্ধিজীবী এবং বাম অ্যাক্টিভিস্টদের একটা কোয়ালিশন তৈরি করা বর্তমান সময়ে এই পুঁজিবাদের সংকটের যুগে। এবং এটা একটা প্রতিরোধী প্রতিষ্ঠানও বটে। সুতরাং এর কাজ একটা নয়, একাধিক, যেটা আমি বললাম আর কি। এবং এর সঙ্গে যুক্ত আছে আমাদের সেই সাথে গবেষণার কাজও হচ্ছে। সেই সাথে এখানে গবেষণার কাজ হয়, সিম্পোজিয়াম হয়, সেমিনার হয়। এবং আমরা এই জুলাই গ্রিসে একটা বিশাল কনফারেন্স করেছি এবং 10,000-এর বেশি লোক আমাদের এই কনফারেন্সে আছে। আর আমাদের এই সংগঠনটার সাথে আপনি ছাড়া আর কে জড়িত আছে? এই সংগঠনের সভাপতি হচ্ছে অন্যতম দার্শনিক, আমি সহসভাপতি, কিন্তু সভাপতি হচ্ছে অন্যতম দার্শনিক, ফরাসি দার্শনিক আলান বাদিউ। এবং এর সঙ্গে যুক্ত আছেন পাশ্চাত্যের, পশ্চিমের এবং অন্যান্য জায়গার দার্শনিক, চিন্তাবিদ, শিক্ষক, যেমন স্ল্যাভয় জিজেক আছেন, ইতিহাসবিদ আরিফ দ্রিলিক আমাদের সঙ্গে আছেন, লাতিন আমেরিকার বিখ্যাত দার্শনিক এন্ড্রিক ডুসেল আমাদের সঙ্গে আছেন, আমাদের ফ্যাকাল্টি মেম্বার, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক প্রিয়ম্বদা গোপাল, যিনি একই সঙ্গে অধ্যাপক এবং অ্যাক্টিভিস্ট, তিনি আমাদের সঙ্গে আছেন। এবং গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, যিনি উত্তর ঔপনিবেশিক তাত্ত্বিক হিসেবে পরিচিত, তিনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমাদের ফ্যাকাল্টিতে আছেন। এবং আরও অনেকে আছেন, আরও অনেক তরুণ লেখক এবং অধ্যাপক আমাদের সঙ্গে যুক্ত আছেন। বিভিন্ন দেশে এটা শাখা আছে এবং কার্যক্রম চলে। হ্যাঁ, চলছে। আমাদের শাখা আছে মেক্সিকোতে, স্পেনে, ইংল্যান্ডে এবং স্লোভেনিয়াতেও। এটা মার্কিন যুক্তরাষ্ট্রে যদিও এর হেডকোয়ার্টার্স, কিন্তু এটা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরেও কাজ করছে, যেমন বললাম মেক্সিকোতে এবং ইউরোপে বিশেষ করে। এখন কাজের প্রয়োজন এবং সময়ের প্রয়োজনে আশা করি যেটা বাংলাদেশেও শাখা আসবে, যেহেতু আপনি বাংলাদেশে। আপনি তো বললেন যে লেখা এখনো অব্যাহত আছে আপনার। আপনি যখন বাংলাদেশে ছিলেন তখন তো পুরোদমে লেখার সাথে জড়িত ছিলেন, তো এখনো লিখছেন, কিন্তু সেই লেখাগুলো কি প্রকাশ হচ্ছে কিংবা হবে? আমরা কি সেটা পাবো? হ্যাঁ, আসলে আগেই প্রকাশ হওয়ার কথা ছিল। আমার কিন্তু 4টা বই প্রেসে পড়ে আছে এবং দুর্ভাগ্যবশত বেশ সময় ধরে পড়ে আছে, বেরোয়নি। তো আমি আশা করছি যে 4টা বই বেরিয়ে যাবে। একটা ইংরেজি এবং 3টে বাংলা বই আপনার 21-এর মেলার জন্য চেষ্টা করব। বিষয় কি? বিষয় আপনাকে যদি আমি মোটামুটিভাবে বইয়ের শিরোনামগুলো বলি তাহলে একটা ধারণা হবে। তো ইংরেজি বইয়ের শিরোনাম হচ্ছে দ্য পলিটিক্স অফ সাইটস, সাবজেক্টস অ্যান্ড সিনস। এটা হচ্ছে অনেক মাইক্রো ন্যারেটিভ নিয়ে, রাজনৈতিক সাংস্কৃতিক অভিজ্ঞতা নিয়ে মাইক্রো ন্যারেটিভস, একই সঙ্গে তত্ত্বের বই। সেক্ষেত্রে তো অবশ্যই সেটা বৈশ্বিক, যেহেতু এবং বৈশ্বিক ইংরেজিতে লেখা। আর বাংলা বইয়ের শিরোনামগুলো বলি, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ এবং সাংস্কৃতিক রাজনীতি, একটা বইয়ের নাম, এটা প্রবন্ধের সংকলন। আর একটা বইয়ের নাম পাঠ, শব্দ এবং নৈশব্দের রাজনীতি। এটি হচ্ছে যে বাংলা সাহিত্যের যে ফিগার্স আছে, মেজর ফিগার্স, একদম বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, জসিমউদ্দিন, এদের একটা বিকল্প পাঠ প্রস্তাব করেছি। এগুলো নিয়ে এই বইটা। তৃতীয় বইটার নাম হচ্ছে কেরামতনামা। কেরামতনামা বইটা একটা ব্যঙ্গধর্মী রচনার সংকলন। এখানে কেরামত বলে একটা চরিত্র আছে যার চোখ দিয়ে বাংলাদেশের চালচিত্র দেখা হচ্ছে। আর চতুর্থ বইয়ের নাম হচ্ছে চিহ্ন ভাসে অবশেষে। একসময় আমি একটা সাপ্তাহিক কলাম লিখতাম এই দেশেই, আমার দেশে। এই সাপ্তাহিক কলাম থেকেই সংগ্রহ করে কিছু লেখার সংকলন। নামগুলো শুনেই মনে হচ্ছে যে এবার 21শে বই মেলায় বেশ ভালো কিছু বই পাওয়া যাবে। হয়তোবা, আশা করছি আমি। কতটা ভালো হবে এটা তো পাঠকের উপর নির্ভর করছে, দেখা যাক। যেহেতু সময় নিয়ে লিখেছেন এবং দীর্ঘদিন প্রকাশের কাছে যাননি, আপনি সময় নিয়ে যে কোনো কাজই অনেক বেশি গুণগত মান বজায় রাখে আমরা আশা করছি। বাংলাদেশে এসছেন, পড়াবেন এবং আবার ফিরে যাবেন, তারপরও নিশ্চয়ই বাংলাদেশকে নিয়ে কিছু না কিছু চিন্তা পরিকল্পনা আছে। সেটা কি ধরনের? বাংলাদেশ নিয়ে পরিকল্পনা এখন এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে আমার আরেকটা বইয়েরই পরিকল্পনা। সেই বইটাও আমার বের করার ইচ্ছা আছে। এটার উপর কাজ করছি এখানে বসে, শুরু করেছি কিছুটা, আরও শুরু করব। এই বইটার নাম হবে দর্শন আখ্যান। দর্শন নিয়ে কিছু ন্যারেটিভ
এবং এটা একটা নতুন জনরা আমি মনে করি যে আমি বোধহয় আবিষ্কার করছি বলে মনে হচ্ছে যে এখানে বসে এটা একটা বেরোবে। আর তারপরে তো আমি পড়াচ্ছি ইউ ল্যাবে পড়াতে গিয়ে শুধু পড়াবোই না, এখান থেকে কিছু পাবলিক লেকচার দেব। লেকচারের বিষয়গুলো যদি আপনাকে বলি, সেগুলো হচ্ছে ধরেন ফরাসি দার্শনিক আলান বাদিউর কাজে, তার দার্শনিক কাজে মাও, মালার্মে এবং ম্যাথমেটিক্সের ব্যবহার। আরেকটি বক্তৃতা দেব আরবি সাহিত্য, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এবং জেমস জয়েসকে নিয়ে, যে জেমস জয়েস এবং গাব্রিয়েল গার্সিয়া মার্কেজে আরবি সাহিত্যের প্রভাব, এটা একটা বিষয়। আর একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে ভাষা, দর্শন, রাজনীতি এবং রাজনৈতিক অর্থনীতি। আপনি বললেন যে আপনি বাংলাদেশে যখন পড়াবেন তখন বাংলাদেশি স্টুডেন্ট যারা আপনার বর্তমানে ছাত্র, তাদেরকে আপনি অনেক বেশি এনরিচ করবেন বিদেশি অনেক দর্শন এবং সাহিত্য নিয়ে। আমাদের দেশেও অনেক লুকোনো না, এখন প্রকাশিত অনেক বেশি ভান্ডার আছে, সম্ভাবনা, সেগুলোকে আপনি তুলে ধরছেন আশা করছি এরই মধ্যে বিদেশের মাটিতে। আমাদের দেশের যারা প্রেজেন্টেবল মানুষ, মনীষী, তাদেরকে তুলে ধরছেন সেখানে, তাদের দর্শন, জীবন, সাহিত্য। হ্যাঁ, তুলে ধরছি তো বটেই, শুধু তুলে ধরার কাজটাই যে করাটা যথেষ্ট তা না। কারণ আমরা কি, আমরা কারা, আমাদের যে ভাব সম্পদ, এটার মূল্য তো পশ্চিমে আমরা কিভাবে মূল্যায়িত হচ্ছি তার উপরেই তো কেবল নির্ভর করে না। এটা একটা ঔপনিবেশিক মাইন্ডসেট মনে করি, যে আমাদের কাজ ওরা ভালো বললেই তখন ভালো হবে, তা তো না। আমাদের কাজ আমাদের নিজেদের কাজের গুণেই ভালো হবে। তাতে আমি বলতে চাচ্ছি না যে আমরা যা করি তা সবই ভালো, তা বলতে চাচ্ছি না। আমার মধ্যে ওই উগ্র যে শোভেনিস্ট জাতীয়তাবাদী দৃষ্টি অবস্থান আমি কখনোই নেই না, কিন্তু মনে করি যে আমাদের নিজেদের ভাব সম্পদ নিজেদের গুণেই দাঁড়াবে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার সাথে, আপনার মতো একজন গুণী মানুষের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনের প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভরাত্রি।